ম্যাকাই টেস্টের আগে বাংলাদেশ টিম অলরেডি তাদের প্রিপারেশন সেরে নিচ্ছে, কিন্তু সেখানে একটা ঘটনা ঘটেছে। আপনি এই ছবিটা দেখেন সবার আগে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট আঙুলে চোট পেয়েছে মুশফিকুর রহিম। আর মুশফিকুর রহিম আঙুলে চোট পেয়েছে, প্লাস তানজিদ তামিম এই অনুশীলনই করেনি, উনি দাঁড়িয়েছিলেন এবং অনুশীলন করেছেন সাদমান এবং সৌম্য। তার মানে কি, আমরা ম্যাকাই টেস্টে মানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সৌম্য সরকার এবং সাদমানের ওপেনিং দেখতে যাচ্ছি নাকি অন্য কিছু? আমি আসলে একটু ঘোলাটে লাগছে। তানজিদ তামিম মূলত ব্যাটিংয়ে নামেনি, আজকে ওনার ঘাড়ে একটু ব্যথা আছে, ঘাড়ে ব্যথা পেয়েছেন সামান্য, এবং টিম ম্যানেজমেন্ট তাকে সিদ্ধান্ত নিয়েছে তাকে কোনোভাবেই তারা মাঠে নামাবে না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, সাদমান এবং সৌম্য কেন প্র্যাকটিস করছে? তার মানে দেয়ার ইজ সামথিং কুকিং, যে সাদমান অ্যান্ড সৌম্য ইজ গোয়িং টু বি নেক্সট ওপেনার, এরকম কিছুটা হতে পারে, বা ব্যাকআপ ওপেনার হিসেবে সৌম্যকে রেডি করা হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এখন অলরেডি সৌম্যর পাস্ট যদি আমি একটু ঘাঁটি, সৌম্য কিন্তু টেস্টে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি, এখনও সেই মানে বলার মতো কোনো ইনিংস খেলতে পারেনি। সেটা কিন্তু আসলে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পারবো, বলার মতো ইনিংস এখনও সৌম্য খেলতে পারেনি। শুধুমাত্র দলের সাথে যুক্ত থেকেছেন এবং ওপেনিংয়ে নেমে 12 কি 2-0 এরকম একটা রানে সৌম্য আউট হয়েছেন। এখন সৌম্য যদি নামে তাহলে কি হতে পারে, বাংলাদেশ টিমে কি হতে পারে, এবং সৌম্য আসলে তার তার মানে তার পার্টটা কী থাকবে, তার রোলটা কী থাকবে? হয়তো তানজিদ তামিম রেস্ট নিতে পারে, যিনি কিনা প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের হয়ে, ভালো একটা পারফরমেন্স করেছেন। এখন সে যদি কোনো কারণে রেস্ট নেয় তাহলে ম্যাকাই টেস্টে ওপেনিংয়ে সৌম্য থাকছেন। যদি সৌম্য থাকেন, সৌম্য কি পারবেন তানজিদ তামিমের অভাব পূরণ করতে, নাকি মানে একটা হজবরল অবস্থা হবে? কারণ বাংলাদেশ কিন্তু এক ম্যাচ জিতে একটা ভালো একটা অবস্থানে আছে। অপরদিকে আপনি যদি ওয়ার্ল্ড টেস্ট ইয়াতে দেখেন, চ্যাম্পিয়নশিপের শিট দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশ 4 নম্বর অবস্থানে আছে। বাংলাদেশের পরেই আছে ভারত কিনা রিসেন্টলি শ্রীলঙ্কাকে 150 রানের উপর একটা মার্জিনের রানে হারিয়েছে, তারপরে কিন্তু বাংলাদেশকে টপকাতে পারেনি। তো ইংল্যান্ড ওখানে মানে ইন্ডিয়া ওখানে অবস্থান করছে এবং তার উপরেই বাংলাদেশ। এখন যদি কোনো কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচ হেরে যায়, মানে নেক্সট টেস্ট, আমি আসলে হারার ব্যাপারটা মানে খারাপই লাগছে যদি হেরে যায় সামহাও, কারণ বাংলাদেশ টিম এক ম্যাচ জিতেছে, একটা পজিটিভ ভাইবে আছে। দেখা গেল দ্বিতীয় ম্যাচে একটু কলাপস করলো, বা হতেই পারে। যদি হেরে যায় তাহলে কি ঘটতে পারে? যদি হেরে যায় আর ইন্ডিয়া যদি আবারও জিতে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া উপরে উঠে যাবে, বাংলাদেশ আবারও নিচে চলে যাবে। সো অপরদিকে আপনি যদি প্রেস কনফারেন্স লক্ষ্য করেন, যেখানে আমাদের ক্যাপ্টেন শান্ত কথা বলেছে, সেখানে কিন্তু শান্ত স্পষ্টভাবেই বলেছে যে আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করছি। এখন যদি ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে, ম্যাকাইতে কিন্তু ওখানে কিন্তু ওয়েদারটাও একদম ডিফারেন্ট। ডারউইনের ওয়েদার আর ম্যাকাইয়ের ওয়েদার কিন্তু অনেক ডিফারেন্ট, এবং ঠান্ডা বেশি, ওখানে একটু বলে সিমও করবে বেশি, পেসাররা হয়তো সুবিধা পাবেন এক্সট্রা, আবার হয়তো কমও পেতে পারেন। দেখা গেলো স্পিনাররা সুবিধা পাবেন, সেখানে ভাইটাল রোল হয়তো বাংলাদেশের হয়ে প্লে করবে স্পিনার না পেসার। এটা আসলে একটা চিন্তার ব্যাপার। ম্যাকাইতে কিন্তু ওয়েদারটা কিন্তু ঠান্ডা, এই ডারউইনের মতো এত হট ওয়েদার না। এবং ম্যাকাইয়ের যে ইতিহাস বলে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার উইনিং পার্সেন্টেজ অনেক উপরে, যেখানে কিনা বাংলাদেশের জেতার সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু এই টিমের অবস্থা ভালো। এখন গুগলে যদি আমি সার্চ দিই বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া, ওই ম্যাচে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার যদি উইনিং প্রেডিকশন দেখি, সেখানে আমার মাথা জাস্ট আউট হয়ে যায়, কারণ 89% অস্ট্রেলিয়া দেখাচ্ছে। এখন গুগল তো আসলে এমনিই বলে না 79%, কারণ ওই যেই মাঠে খেলতে যাচ্ছে সেখানে কিন্তু অবস্থানটা ভালো। তো সেই হিসাব করলে কিন্তু অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনাটা অনেক বেশি, এবং ওই গ্রাউন্ডে কিন্তু অস্ট্রেলিয়া জেতে বেশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি ইন্ডিয়াও নামে, সেখানেও কিন্তু এরকমই মার্জিন শো করে
যে 90% অস্ট্রেলিয়ার 10% ইন্ডিয়া। তো এই মানে ম্যাকাই টেস্টে বাংলাদেশ হেরে গেলেও অবাক হব না, কিন্তু যদিও বাংলাদেশ যেই পরিমাণ ফ্লোতে আছে এই ফ্লোতে যদি খেলতে থাকে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচেও আসলে ঠকার একটা সুযোগ থাকবে।